প্রাণীটা তখন ঘাসের মধ্যে দাঁড়িয়েছিল, আর তার শুধু মাথাটাই দেখা যাচ্ছিল। লোকগুলো এই নড়াচড়া খেয়াল করেনি, আর এখন প্রাণীটা এক জায়গায় স্থির হয়ে আছে। তার মাথা আশেপাশের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে বোঝানো সহজ ছিল না। আমার সঙ্গে ছিল একটা পুরনো মার্টিনি হেনরি রাইফেল, যা আমি ভালোভাবেই ব্যবহার করতে জানতাম। আমি আমার হাঁটু টেক করে দিয়ে লক্ষ্য ঠিক করে নিলাম, আর তারপর গুলি ছুড়লাম। কোয়েটজেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন জিম করবেট রচিত দ্য চম্পাবত ম্যান ইটার অবলম্বনে চম্পাবতের মানুষ খেকো। জিম করবেটের জন্ম 25শে জুলাই 1875 সালে। 19 বছর বয়সে তিনি রেলে চাকরি করতেন, আর তার সাথেই শিকার। তিনি তার শিকারের অভিজ্ঞতাগুলি লিপিবদ্ধ করে গেছেন তার রচিত বইগুলোতে। আজকের গল্পটি আমরা নিয়েছি দ্য ম্যান ইটার অফ কুমায়ুন বইটি থেকে। জিম করবেটের ভূমিকায় সৌপ্তিক দে, সূত্রধর আমি সৈমি ব্যানার্জি। জিম করবেটের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হচ্ছে আমাদের এই বিশেষ নিবেদন চম্পাবতের মানুষ খেকো। আমি মালানিতে এডি নোলসের সঙ্গে শিকার করছিলাম যখন প্রথম শুনি সেই বাঘটার কথা, যা পরে চম্পাবত মানুষ খেকো নামে সরকারি স্বীকৃতি পায়। এডি, যিনি এই প্রদেশের একজন অসাধারণ শিকারী এবং শিকারের অসীম গল্প ভাণ্ডারের অধিকারী হিসেবে দীর্ঘদিন স্মরণীয় থাকবেন, ছিলেন তাদের মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি যারা জীবনে সব কিছুতেই সেরা কিছু পেয়ে থাকেন। তার রাইফেল নিখুঁত নিশানা এবং প্রচণ্ড আঘাতের ক্ষমতার দিক থেকে তুলনাহীন ছিল, এবং যখন তার এক শালা বিশ্বের সেরা শিকারীর মধ্যে একজনকে সরকার চম্পাবত মানুষ খেকো বাঘটিকে মারার জন্য নিয়োগ করেছিল, এডি আমাকে জানালেন, আমার শালাই তো সেরা শিকারী, সরকার তাকেই পাঠিয়েছে চম্পাবতের বাঘটাকে শিকার করতে। আরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তখন মনে করা হয়েছিল বাঘের অত্যাচার এবার বুঝি শেষ হয়েছে, কিন্তু অজানা কোনো কারণে বাঘটি তখনও মারা যায়নি, এবং 4 বছর পর যখন আমি নৈনিতালে যাই তখনও সেই বাঘটিকে নিয়ে সরকারের উদ্বেগ রয়ে গেছে। পুরস্কার ঘোষণা করা হলো, দক্ষ শিকারীরা নিযুক্ত করা হলো, আলমোড়া থেকে গুর্খা সেনাও পাঠানো হলো, তবুও মানুষের মৃত্যুর হার কমেনি। অবশেষে জানা গেল সেই প্রাণী ছিল একটি পূর্ণবয়স্ক মানুষ খেকো বাঘিনী, যা নেপাল থেকে কুমায়ুনে এসেছিল। নেপালি সেনারা তাকে জঙ্গলে তাড়িয়ে দিয়েছিল কারণ সে সেখানে 100 জন মানুষকে হত্যা করেছিল। এরপর কুমায়ুনে 4 বছর ধরে সে আরও 436 জনকে হত্যা করেছিল। এই পরিস্থিতিতে আমি যখন নৈনিতাল পৌঁছই তখন আমি ভিজিট পাই বার্থার্ড নামে একজনের কাছ থেকে, যিনি সেই সময় নৈনিতালের ডেপুটি কমিশনার ছিলেন। তিনি আমাকে অনুরোধ করেন, আমাদের লোকেরা ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে, ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আপনাকে অনুরোধ করছি আপনি আজই চম্পাবতে রওনা দিন। আমি বার্থার্ডকে 2টো শর্ত দিই। প্রথমত, যেন সরকার অন্য সব পুরস্কার বাতিল করে। দ্বিতীয়ত, আলমোড়া থেকে আসা বিশেষ শিকারীর দল এবং সেনাদের যেন ফিরিয়ে নেওয়া হয়। এই 2টি শর্ত দেওয়ার কারণ ছিল আমি নিজে একজন শিকারী হয়েও কখনো পুরস্কারের লোভে কাজ করিনি, আবার কেউ যেন ভুল করে আমাকে পুরস্কার প্রার্থী ভাবে সেটাও চাইনি। পরবর্তীকালে এই শর্তগুলো মানা হয় এবং 1 সপ্তাহ পর বার্থার্ড সকালে আমাকে দেখতে আসেন। তিনি জানালেন,
আমার লোকেরা খবর এনেছে পালিতে একটা মহিলা খুন হয়েছে, বাঘ আবার ফিরে এসছে। আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম, তাই ক্যাম্প কিট এবং অন্যান্য জিনিস নিয়ে তৈরিও ছিলাম। পরদিন সকালে আমরা ধারের উদ্দেশ্যে হাঁটা শুরু করি 17 মাইল পথ। মর্নউলায় জলখাবার নিয়ে আমরা রাত কাটাই দাবি ধরাতে, তারপর পৌঁছাই পালিতে ঘটনার 5 দিন পরে। গ্রামটিতে প্রায় 50 জন মানুষ ছিল, পুরুষ, নারী ও শিশু মিলিয়ে। সবাই ভয় কাঁপছিল। যেদিন আমি পৌঁছলাম সূর্য তখনও পশ্চিমে হেলেনি, তবুও পুরো গ্রাম যেন তালাবদ্ধ, কেউ ঘরের বাইরে আসছে না। একসময় আমার সহকারীরা উঠোনে আগুন জ্বালিয়ে দিল এবং আমি 1 কাপ চা নিয়ে চুপচাপ বসে থাকলাম। তখন একটি দরজা একটু একটু করে খোলার শব্দ পেলাম। ভয়ভীত মানুষজন একে একে বেরিয়ে এলো। তাদের মধ্যে একজন আমাকে এসে জানালো, বাঁচান সাহেব, বাঁচান, 5 দিন ধরে কেউ ঘর থেকে বেরোয়নি, খাবার হতে সব শেষ হয়ে গেছে। বুঝলাম বাঘিনী এখনও আশপাশেই আছে। 3 রাত ধরে গ্রামের রাস্তায় তার পদচিহ্ন পাওয়া যায়। সেই দিন সকালেও চাষের জমিতে তার পায়ের ছাপ পাওয়া গেছে। গ্রাম প্রধান খুব সাহস করে আমাকে তার বাড়ির উঠোন ব্যবহার করতে দেন, তবে একটি শর্তে, তিনি নিজে বা গ্রামের কেউ আমার সঙ্গে রাতে উঠোনে থাকবে না। আমি বুঝে গেলাম আমাকে একাই থাকতে হবে। হালকা কিছু খেয়ে আমি লোকগুলোকে ঘরের ভেতরে নিরাপদে রাখলাম। তারপর নিজে গিয়ে রাস্তার ধারে একটা গাছের গায়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম। গ্রামবাসীরা বলেছিল বাঘটা এই রাস্তায় প্রায়ই হাঁটে। চাঁদ তখন পূর্ণিমার, চারপাশে পরিষ্কার দেখা যাচ্ছিল। ভাবলাম যদি কিছু দেখতে পাই তাহলে একটা গুলি করার সুযোগ মিলতে পারে। জঙ্গলে শিকার করতে অনেক রাত কাটিয়েছি, কিন্তু এটা ছিল প্রথম রাত যেটা আমি একটা মানুষ খেকো বাঘের জন্য কাটাচ্ছিলাম। আমার সামনে রাস্তাটা পুরোপুরি চাঁদের আলোয় ঝলমল করছিল, কিন্তু ডাইনে বাঁয়ে গাছের ডালপালাগুলো ছায়াও ফেলছিল। রাতের হাওয়া যখন ডালগুলো নাড়িয়ে দিচ্ছিল আর ছায়াগুলো নড়ছিল, তখন মনে হচ্ছিল যেন ডজনখানেক বাঘ আমার দিকে এগিয়ে আসছে। তখন নিজেকে এমন বিপদের মুখে ফেলার সিদ্ধান্তের জন্য ভীষণ অনুতাপ হচ্ছিল। আমি এতটাই ভয়ে ছিলাম যে নিজের কাঁধে দায়িত্ব নেওয়া পালন করার সাহসটুকুও পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম। ঠান্ডা যত না লাগছিল তার চেয়েও বেশি কাঁপছিলাম ভয়ে। এভাবেই দাঁতে দাঁত চাপা দিয়ে পুরো রাতটা কাটিয়ে দিলাম। সকালে প্রথম হালকা আলো বরফে ঢাকা পাহাড়ের রেখাগুলোকে স্পষ্ট করে তুলেছিল। আমি হাঁটু মুড়িয়ে তাতে মাথা রেখে বসেছিলাম। ঘণ্টাখানেক পর আমার লোকেরা এসে আমাকে এই অবস্থাতেই খুঁজে পেল। আর সেই বাঘটার তো না কোনো শব্দ শুনেছি, না চোখে দেখেছি। গ্রামে ফিরে আমি চেষ্টা করলাম গ্রামের লোকজনকে রাজি করাতে, যাতে তারা আমাকে সেই জায়গাগুলোতে নিয়ে যায় যেখানে মাঝে মাঝে গ্রামের মানুষ খুন হয়েছিল, কিন্তু তারা তা করতে রাজি হলো না। বারান্দা থেকে তারা শুধু দিক দেখিয়ে দিল কোথা থেকে বাঘের আক্রমণ হয়েছিল। প্রায় 20 জন নারী ও কিশোরী যারা গরুর জন্য ওক গাছের পাতা সংগ্রহ করতে গেছিল, সেই দুর্ভাগা নারীর মৃত্যু হয়েছিল, তারা সবাই ঘটনাটা আমাকে বিস্তারিতভাবে বলতে আগ্রহী ছিল। ঘটনাটা এমন ছিল, মৃত নারী ও আরও 2 জন একটি গাছ বেছে নিয়েছিল যেটি একটা গিরিখাদের ধারে ছিল। প্রয়োজনীয় সব পাতা কেটে নেওয়ার পর সেই নারী যখন গাছ থেকে নামছিলেন, ঠিক তখনই বাঘটা, যেটা চুপি চুপি কাছে এসেছিল, পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে তার পা ধরে ফেলল। যে ডাল ধরে সে নামছিল সেটা থেকে তার হাত ছুটে গেল, আর বাঘটা তাকে গিরিখাদের টেনে নিয়ে গেল। এরপর সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই বাঘটা তার গলা কামড়ে ধরল। তাকে মেরে ফেলার পর বাঘটা গিরিখাদের ধারে লাফিয়ে উঠে ঘন ঝোপঝাড়ের মধ্যে মিলিয়ে গেল। যেই গিরিখাদে ওই নারী মারা গিয়েছিলেন সেখানে পৌঁছেই সবাই ভাবছিল কি করবে এবার। এমন সময় ঝোপের মধ্যে 30 গজ দূর থেকে এক গভীর গর্জন শোনা গেল। বাঘের গর্জন। সবাই একসঙ্গে ভয় পেয়ে গ্রামের দিকে হুড়মুড়িয়ে দৌড়তে শুরু করল।
গ্রামে ফিরে যখন সবার শ্বাস কিছুটা স্বাভাবিক হলো, তখন শুরু হলো একে অপরকে দোষারোপ করা। কে আগে পালিয়েছিল আর কে ভয় দেখিয়ে সবাইকে দৌড়তে বাধ্য করেছিল। তর্ক এতটাই চরমে উঠল যে কেউ একজন প্রস্তাব দিল, যদি সত্যি কেউ না ভয় পায় এবং সবাই যদি নিজেকে সাহসী বলে দাবি করে, তাহলে এখনই ফিরে গিয়ে ওই নারীর দেহ উদ্ধার করা যাক। এই প্রস্তাব মেনে নেওয়া হলো আর দলটি 3 বার গিরিখাদের কাছাকাছি যেতে সক্ষম হলো। তৃতীয়বারের চেষ্টায় যে লোকটির কাছে বন্দুক ছিল সে একটা গুলি চালালো, আর তাতে বাঘটা গর্জন করতে করতে ঝোপের থেকে বেরিয়ে এলো। এরপর সেই উদ্ধার প্রচেষ্টা একেবারে বন্ধ করে দেওয়া হলো। আমি বন্দুকওয়ালাকে জিজ্ঞেস করলাম সে আকাশে কেন গুলি চালালো ঝোপের দিকে না চালিয়ে। সে বলল, আগে সাহেব, বাঘটা তখন ভীষণ রেগেছিল। ভুল করে যদি গুলি ওর গায়ে লাগতো তাহলে বাঘটা নির্ঘাত আমাকে মেরে ফেলতো। সকালটা আমি প্রায় 3-4 ঘন্টা ধরে গ্রামের চারপাশে ঘুরে বেড়ালাম পায়ের ছাপ খুঁজতে। একই সঙ্গে ভয়ও পেলাম, যদি বাঘটার মুখোমুখি হই। একটা জায়গায় গাঢ় অন্ধকার ও ঘন জঙ্গলে ভরা গিরিখাদে আমি যখন ঝোপঝাড়ে লাঠি দিয়ে আঘাত করলাম, একদল কালিজ তিতির পাখি তীব্র চিৎকার করে ডানা ঝাপটে উড়ে গেল। কিছুক্ষণ পর গ্রামের প্রধান আমাকে অনুরোধ করলেন যেন আমি পাহারা দিই যতক্ষণ না গম কাটার কাজ শেষ হয়, কারণ গ্রামের মানুষরা এতটাই ভয়ে আছে যে কেউ ঘর থেকে বেরোতে চায় না। আধ ঘন্টার মধ্যে গ্রামের সব মানুষ জমিতে পরিশ্রমে নেমে পড়ল, আর আমি এক হাতে লোড করা রাইফেল নিয়ে পাহারায় দাঁড়িয়ে রইলাম। বিকেল পর্যন্ত প্রায় 5 একর জমির গম কাটা হয়ে গেল, আর প্রধান মাঠটা দেখে বললেন আমি যেন পরের দিন আবারও এসে পাহারা দিই, তাহলে বাকি জমির কাজও নির্বিঘ্নে শেষ করা যাবে। গ্রামের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়েছিল, আর দ্বিতীয় রাতটি কেটেছিল শান্তিতে। এবার গ্রামবাসীরা একটু স্বাধীনচেতাভাবে চলাফেরা করতে শুরু করলো, আর গ্রাম প্রধান আমাকে অনুরোধ করলেন আমি যেন এমন একটা জায়গা বেছে নিই যেখান থেকে মানুষকে কেউ বাঘটিকে গুলি করা সম্ভব হবে। অনেক জায়গা খতিয়ে দেখার পর আমি একটা স্থান বেছে নিলাম যা পূর্ব পশ্চিম দিকে লম্বা একটা ঢালের দিকে অবস্থিত, আর যার ঠিক নিচেই ছিল সেই রাস্তাটা যেখানে আমি আগের রাতটা কাটিয়েছিলাম। রাস্তা থেকে উত্তর দিকের পাহাড়টা অনেকটা নিচু হয়ে নেমে গেছিল ঘাসে ভরা একাধিক ঢালে। এই ঢালগুলো ছিল একেবারে উপযুক্ত, নিচে খোলা মাঠ ছিল যথেষ্ট, আর বেশ কয়েকজন লোক সেই জায়গা আমাকে দেখাতে আগ্রহ প্রকাশ করল। আমি 3 জনকে বেছে নিলাম। রাস্তা পার হয়ে আমরা একটা খাড়া ঢালের দিকে নেমে গেলাম। ডান দিক বাঁ দিক সব দিকেই খেয়াল রাখছিলাম, কিন্তু কিছুই দেখা গেল না। আধ মাইল নিচে গিয়ে গিরিখাতগুলো একত্রিত হয়েছে। আমার পথপ্রদর্শক আমাকে জানালো ডান দিকে যে পাথর ও ঘাসে ঢাকা ঢাল আছে ওটা খুব ভালোভাবে দেখা যায়। আমি কয়েক মিনিট ধরে বসে ঢালটা মন দিয়ে দেখছিলাম। ঠিক তখনই পাহাড়ের অনেক ওপর থেকে একটা নড়াচড়া আমার চোখে পড়ল। প্রাণীটা তখনও ঘাসের মধ্যে দাঁড়িয়েছিল, আর তার শুধু মাথাটাই দেখা যাচ্ছিল। লোকগুলো এই নড়াচড়াটা খেয়াল করেনি, আর এখন প্রাণীটা এক জায়গায় স্থির হয়ে আছে। তার মাথা আশেপাশের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে বোঝানোও সহজ ছিল না। আমার সঙ্গে ছিল একটা পুরনো মার্টিনি হেনরি রাইফেল, যা আমি ভালোভাবেই ব্যবহার করতে জানতাম। আমি আমার হাঁটু টেক দিয়ে লক্ষ্য স্থির করলাম। বারুদের ধোঁয়ায় আমার দৃষ্টিরেখা ঝাপসা হয়ে গেছিল, আর লোকগুলো বলল যে কিছুই হয়নি, সম্ভবত আমি পাথর বা শুকনো পাতার গাদায় গুলি চালিয়েছি। পুনরায় আমার অবস্থান ঠিক করে রাইফেল রিলোড করলাম। কিছুক্ষণ পর আবার লক্ষ্য করলাম আগের জায়গা থেকে একটু সামনে গিয়ে সেই প্রাণীটা দাঁড়িয়ে আছে, আর এবার তার পশ্চাৎ দিক দেখা যাচ্ছে। যখন প্রাণীটা পুরোপুরি ঘাসের বাইরে এলো এবং ঢালু পাহাড় বেয়ে গড়াতে শুরু করলো, আরও গতি নিতে নিতে নিচে নেমে এলো, তখন সেটা ঘন ঘাসে মিলিয়ে গেল, আর সেখানে থেকে 2টি গোরল হঠাৎ উঠে দৌড় দিল। ওদের সতর্কতার ঘ্রাণ পেয়ে 2 প্রাণী ঘাসের ভিতর থেকে লাফিয়ে বেরিয়ে গিয়ে পাহাড় বেয়ে ওপরে উঠে গেল। এবার দূরত্বটা একটু কম ছিল, তাই আমি রাইফেলের দৃষ্টি নির্দেশ ঠিক করে অপেক্ষা করতে লাগলাম। যখন বড়টি একটু ধীরে চলতে লাগলো, তখন আমি তার পিঠে একটা গুলি চালালাম, আর অন্যটি যখন ঘুরে পাহাড়ের ওপর দিয়ে তীর্যক্ষভাবে পালিয়ে যাচ্ছিল, তখন তার কাঁধে গুলি চালালাম।
কখনো কখনো মানুষ অসম্ভব বলে যেটা মনে করে সেটাই করে দেখানোর সুযোগ পায়। আঘাতপ্রাপ্ত প্রাণীদের আচরণ সবসময় ব্যাখ্যা করা যায় না। যদিও বড় গোরলটা গুরুতরভাবে গুলিবিদ্ধ হয়েছিল এবং তার পিঠের হাড় ভেঙে গিয়েছিল, তবুও সে লাফাতে লাফাতে নিচের দিকে চলে গেল। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিক গিয়ে তবেই তাকে খুঁজে পেলাম। এবার আমি গ্রাম প্রধানকে খবর পাঠালাম আমার সঙ্গে দেখা করতে। সে এলে বললাম, এই দুটো গোরলের দেহ নিচে গ্রামে নিয়ে যাক, যেমন ইচ্ছে সেভাবে তা ভাগ করে দিতে পারে। আর আরও 8 জন লোক পাঠাতে বললাম যেন তারা আমাকে সাহায্য করতে পারে তৃতীয় প্রাণীটা বহন করতে, যেটা আমি আমার লোকেদের জন্য স্বীকার করতে চাইছিলাম। লোকেদের জন্য অপেক্ষা করতে করতে আমি কিছুটা ওপরে প্রায় 30 গজ দূরে একটা পাথরের প্রান্তে উঠলাম আর এক গাছের ছায়ায় শুয়ে পড়লাম। আমি এভাবে প্রায় 1 ঘন্টা শুয়েছিলাম। এমন সময় একটু নিচে একটা কাঁকড় হরিণ হঠাৎ চিৎকার করে উঠল। ভাবলাম হয়তো কোনো চিতাবাঘ চলাফেরা করছে, তাই আমি আমার রাইফেল তুলে নিলাম আর যেদিক থেকে ডাক আসছিল সেদিকে সাবধানে এগোলাম। আধ মাইল এগিয়ে গিয়ে দেখলাম একটা কাঁকড় নিচের দিকে তাকিয়ে প্রচণ্ডভাবে চেঁচাচ্ছে। আমি আস্তে আস্তে হরিণটার কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ দেখলাম ওর পুরো শরীরটা কেমন শক্ত হয়ে গেল, তারপর পিছন ফিরেই দৌড় দিল। কয়েক মিনিট শুয়ে থেকে আমি সেই পাহাড়টা দেখছিলাম যেদিকে হরিণটা তাকিয়েছিল। ঠিক তখনই আমি সরে পড়ার কথা ভাবছিলাম, এমন সময় একটা পাথর গড়িয়ে নিচে এলো আর আমার মনোযোগ পুরোপুরি সেদিকে চলে গেল। এমন ঢালু পাহাড়ের ঢালে যেখানে মাটি আলগা, কোনো চারপে প্রাণী না থাকলে ওভাবে পাথর নড়বে না। আর আশেপাশে কোনো গাছ বা ঝোপ না থাকলে তার মানে একটাই, সেখানে একটা বড় প্রাণী চলাফেরা করছে। রাইফেল শক্ত করে ধরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর অনেক নিচে কিছু একটা নড়াচড়া চোখে পড়ল, আর একটু পরই স্পষ্ট দেখতে পেলাম একটা বাঘ পাহাড়টাকে তীর্যকভাবে অতিক্রম করছে। বাঘ প্রায় 300 গজ দূরে ছিল, আর আমি ভাবছিলাম এই দূরত্ব থেকে গুলি চালানো ঠিক হবে কিনা। ঠিক তখনই বাঘটা একটা ছোট ঢালের কাছে এলো আর শরীরটা পাশ ফিরিয়ে দাঁড়িয়ে পড়ল। এমন একটা সুযোগ মিস করা ঠিক হবে না, তাই তাড়াতাড়ি নিশানা ঠিক করে গুলি চালালাম। গুলিটা ঠিক নিশানায় লাগলো। বাঘটা গর্জে উঠে আকাশে লাফ দিল আর তারপর গড়িয়ে পড়লো ঢাল বেয়ে নিচে। গুলির শব্দ এখনও পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি ততক্ষণে রাইফেল রিলোড করে বাঘটাকে খুঁজতে রওনা দিলাম। খুঁজে পাওয়া সহজ ছিল না। পাহাড়টা খুব খাড়া আর তার উপর শুকনো পাইনের পাতায় ঢাকা, আর আমি ঘন্টার পর ঘন্টা খুঁজেও এক ফোঁটা রক্ত পর্যন্ত দেখতে পেলাম না। সন্ধে হয়ে আসছিল। অবশেষে আমি হতাশ হয়ে খোঁজা ছেড়ে বাড়ির দিকে ফিরতে লাগলাম। পাহাড় বেয়ে নেমে আসার মাঝপথে একটা আখরোট গাছ পেলাম। তার নিচে বসে একটু বিশ্রাম নিলাম, একটা সিগারেট ধরালাম। আর যেখানে বসে মনে হলো হয়তো আমি বাঘটাকে আঘাত করতেই পারিনি, কারণ আমি নিজেই ভাবলাম একটা মারাত্মকভাবে আহত বাঘ কোনো রক্ত বা চিহ্ন না রেখে পালিয়ে যেতে পারে না, বিশেষ করে এমন এক পাহাড়ে যেখানে ঘাস আর মাটি এমনভাবে ছড়ানো। আমি যখন দ্বিতীয় সিগারেটে টান দিচ্ছিলাম তখন আগেই পাঠানো একজন লোক এসে জানালো বাকিরা পাহাড়ের একটু নিচে আমার জন্য অপেক্ষা করছে, আর সে এটাও জিজ্ঞেস করলো আমি কিছু দেখতে পেয়েছি কিনা। আমরা কথা বলছিলাম এমন সময় একটা লোক দৌড়ে এসে জানালো একটা বাঘকে মৃত অবস্থায় পাওয়া গেছে ঘন ঝোপের মধ্যে, যেখানে কালো কর্মচার গাছ ছিল। আমি সাথে সাথেই লোকটার সঙ্গে রওনা দিলাম, আর কিছুক্ষণ পর পৌঁছলাম সেই জায়গায়। একটা ছোট সমতল জায়গা, বের হয়ে থাকা একটা পাথরের নিচে বাঘটা মৃত অবস্থায় পড়েছিল। ওটা ছিল একটা বৃদ্ধ বাঘিনী, রোগা ক্লান্ত, আর ডান দিকের ওপরের দাঁত ভাঙা ছিল, আর একটা পা গুরুতরভাবে জখম হয়েছিল। আহত পায়ের তলার চামড়া খসে গিয়ে হাড় বেরিয়ে পড়েছিল, আর তার দেহে অনেক ক্ষত চিহ্ন ছিল যেগুলো সারেনি। এই ক্ষতগুলোর কারণ কোনো লড়াই নয়, বরং বহুদিন ধরে চলাফেরা আর কঠিন ও পাথুরে মাটির সঙ্গে ঘর্ষণের ফল। বাঘিনীর অবস্থা এমন ছিল যে সে আর বন্য পশু শিকার করতে সক্ষম ছিল না। তার শেষ শিকার ছিল সেই নারী, আর আমার চালানো গুলিটা তার ফুসফুস ভেদ করে গিয়েছিল। গুলিটা ওর শরীরের বাইরে বেরোয়নি, তাই কোনো রক্তের দাগও ছিল না বাইরে। বাঘটা কিছু দূর গিয়েছিল, তারপর চুপচাপ মরে গেছিল। পুরো গ্রাম জড়ো হয়ে গেল মৃত বাঘিনীটিকে দেখতে, আর সবার মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল।
আর আমি সেটা নিয়েই নৈনিতাল ফিরে এলাম। নৈনিতাল থেকে ফেরার পথে আমি অনেক পরিকল্পনা করছিলাম। একটি আগেই চেষ্টা করেছিলাম, আর সেটা এতটাই ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল যে বন্য ঘোড়ার জোরেও আমাকে তা আবার করতে রাজি করানো যেত না। বাকি পরিকল্পনাগুলো আমি মাঠে নামার পর তেমন কার্যকর বা আকর্ষণীয় মনে হয়নি। আরও বড় কথা, কাউকে পরামর্শ করারও সুযোগ ছিল না, কারণ কুমায়ুনে এই প্রথম কোনো মানুষখেকো বাঘিনীর দেখা মিলেছে। তবুও কিছু না কিছু তো করতেই হতো। তাই পরবর্তী 3 দিন আমি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জঙ্গলের ভিতরে ঘুরে বেড়ালাম, যেখানে যেখানে গ্রামবাসীরা বলেছিল বাঘিনীকে দেখার সম্ভাবনা আছে। যেহেতু এখন বাঘিনীটি এলাকা ছেড়ে চলে গেছে বলে মনে হচ্ছিল, তাই আমি সিদ্ধান্ত নিই পালির মানুষদের দুঃখের মাঝেও পালি থেকে ঠিক 15 মাইল পূর্বে চম্পাবতে চলে যাবার। খুব ভোরে বেরিয়ে আমি ধুনাঘাটের নাস্তা সেরে সূর্যাস্তের আগেই চম্পাবত পৌঁছে যাই। এই এলাকার রাস্তাগুলো অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত হতো এবং মানুষজন শুধুমাত্র বড় দল বেঁধেই গ্রাম থেকে বা গ্রামে বা হাটে যেত। ধুনাঘাট ছাড়ার পর আমার 8 জনের দলে আশেপাশের গ্রামে আরও লোকজন যুক্ত হয়, ফলে আমরা 30 জনের একটি দল নিয়ে চম্পাবত পৌঁছই। যারা আমাদের দলে যোগ দিয়েছিল তাদের কয়েকজন সেই 20 জনের দলের অংশ ছিলেন, যারা 2 মাস আগে চম্পাবতে এসেছিলেন, এবং তারা আমাকে একটি অত্যন্ত করুণ গল্প শোনালেন। চম্পাবতের এই পাশ দিয়ে কয়েক মাইল দীর্ঘ রাস্তাটি পাহাড়ের দক্ষিণ দিক বরাবর উপত্যকা থেকে প্রায় 50 গজ উঁচুতে আর সমান্তরালভাবে চলে গেছে। 2 মাস আগে আমাদের 20 জনের দল চম্পাবতের বাজারে যাচ্ছিলাম, এবং দুপুরের দিকে যখন আমরা এই রাস্তার অংশ দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ নিচের উপত্যকা থেকে এক মানুষের যন্ত্রণার আর্তচিৎকার শুনে আমরা ভয়ে চমকে উঠলাম। কাছে গিয়ে দেখি একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে। ধীরে ধীরে সেটা কাছে এলো এবং হঠাৎ করে চোখের সামনে দেখা দিল একটি উলঙ্গ মহিলাকে বহন করছে সে। মহিলার চুল একদিকে মাটিতে ঝুলে পড়েছে আর পা ছিল অন্যদিকে। বাঘটি তাকে কোমর থেকে ধরে রেখেছিল, আর মহিলা বুকে আঘাত করছিলেন ও কখনো ঈশ্বরকে কখনো মানুষকে ডাকছিলেন সাহায্যের জন্য। আমাদের কাছ থেকে কয়েক গজ দূর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল বাঘটি তার শিকার নিয়ে চলে গেল। চিৎকারের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল, আর আমরা আমাদের পথ ধরে এগিয়ে গেলাম। আর তোমরা 20 জন মানুষ কিছুই করলে না? আগে না সাহেব, আমরা কিছুই করিনি, কারণ আমরা ভয়ে ছিলাম, আর ভয়ে থাকা মানুষ আর কী বা করতে পারে বলুন। তাছাড়া যদি আমরা বাঘটিকে রাগানো ছাড়া ওই মহিলাকে বাঁচাতে পারতাম, তবুও কোনো লাভ হতো না, কারণ তিনি রক্তে ভেসে যাচ্ছিলেন এবং নিশ্চিতভাবে তার ক্ষত থেকে তার মৃত্যু হতো। পরে জানতে পারি যে ওই মহিলা চম্পাবতের কাছে একটি গ্রামের বাসিন্দা ছিলেন এবং শুকনো কাঠ কুড়াতে গিয়ে বাঘের শিকার হন। তার সঙ্গীরা গ্রামে ফিরে গিয়ে হইচই ফেলে দেয়, আর যখন উদ্ধারকারী দল রওনা হচ্ছিল তখন ওই 20 জন ভীত মানুষ সেখানে উপস্থিত হয়। যেহেতু তারা জানতো বাঘ কোন দিকে গেছে, তাই তারা দলে যোগ দেয় এবং পথপ্রদর্শকের কাজ করে। আমরা প্রায় 100 জন ছিলাম যখন মহিলাকে উদ্ধার করতে বেরোলাম, এবং দলের বেশ কয়েকজনের কাছে বন্দুকও ছিল। যেখান থেকে মহিলা কাঠ কুড়োচ্ছিলেন এবং যেখান থেকে বাঘ তাকে তুলে নিয়ে যায়, তার কাছেই আমরা তার ছেঁড়া জামা কাপড় খুঁজে পাই। এরপর লোকেরা ঢোল বাজাতে শুরু করে এবং আকাশে গুলি ছোড়ে। এভাবে আমরা 1 মাইলেরও বেশি পথ পেরিয়ে উপত্যকার একেবারে উপরের দিকে পৌঁছই, যেখানে আমরা মহিলার মৃতদেহ পাই। একটি বড় পাথরের ওপরে শুয়েছিলেন তিনি। বাঘটি তার শরীর থেকে শুধু রক্ত চেটে পরিষ্কার করে দিয়েছিল, তাছাড়া আর কিছুই করেনি। আমাদের দলে কোনো মহিলা না থাকায় আমরা পুরুষরা মুখ ফিরিয়ে নিই যখন তার মৃতদেহটি নিজেদের কোমরের লুঙ্গিতে জড়িয়ে ফেলি। দেখে মনে হচ্ছিল সে যেন ঘুমিয়ে আছে, যেন কেউ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, আর ছোঁয়া দিলে যেন লজ্জায় জেগে উঠবে। এই ধরনের অভিজ্ঞতা বারবার বলা ও শোনার মাধ্যমে দীর্ঘ রাতের পাহারার সময় যখন দরজাগুলো ভালোভাবে বন্ধ থাকে, তখন বিস্ময়ের কিছু নেই যে এমন এলাকায় বছরের পর বছর মানুষ খেকো বাঘিনীর ছায়ায় বসবাসকারীদের চরিত্র ও মানসিকতা বদলে যায়।
বাইরের কেউ এলে যেন মনে হয় সে একেবারে পাথরের যুগে চলে গেছে। দাঁত ও নখের লড়াই যেখানে চালু আছে, মানুষ যেন আবার গুহায় আশ্রয় নিচ্ছে সেই বিপন্নতায়। আমি তখন চম্পাবতের সেই দিনগুলোতে তরুণ এবং অনভিজ্ঞ ছিলাম। তবুও সেই ভীতিকর জায়গায় কিছুদিন কাটানোর পরই যে উপলব্ধি হয়েছিল, জীবিত থাকা ও নিঃশ্বাস নেওয়ার থেকেও বড় আশীর্বাদ আর কিছু নেই। সেই বোধ পরবর্তী 32 বছরের অভিজ্ঞতায় আরও গভীর হয়েছে। পরদিন সকালে তহসিলদারকে সঙ্গে নিয়ে আমি নতুন বাংলোর উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যখন বারান্দায় বসে জলখাবার খাচ্ছিলাম, তখন দুটো লোক এসে জানালো যে 10 মাইল দূরে একটা গ্রামে একটি গরুকে বাঘে মেরে ফেলেছে। তহসিলদার বললেন তাকে জরুরি কাজে চম্পাবত ফিরে যেতে হবে, তবে সন্ধেবেলায় তিনি ফিরে এসে আমার সঙ্গে রাতটা কাটাবে। আমার গাইডরা ভালো হাঁটার লোক ছিল এবং যেহেতু পথটা বেশিরভাগই নিচের দিকে, আমরা খুব তাড়াতাড়ি 10 মাইল পেরিয়ে গ্রামে পৌঁছে গেলাম। সেখানে আমাকে নিয়ে যাওয়া হলো গরুর বাথানে, যেখানে একটি বাছুরকে চিতাবাঘ মেরে খেয়ে গেছে। চিতাবাঘটিকে মারার ইচ্ছে ও সময় কোনোটাই আমার ছিল না, তাই আমি গাইডদের পুরস্কৃত করে ফিরে এলাম বাংলোয়। সেখানে এসে দেখলাম তহসিলদার এখনও ফেরেনি। তখনও কিছুটা দিনের আলো বাকি ছিল, তাই বাংলোর পাহারাদারকে নিয়ে বেরোলাম সেই জায়গায় যেখানে বলেছিল বাঘিনী নিয়মিত খেতে আসে। জায়গাটা ছিল একটি ঝর্ণার উৎস আর বাংলোর বাগানে জল সরবরাহ করত। সেখানে কিছু পুরনো বাঘের পায়ের ছাপ দেখলাম, তবে সেগুলো আগের দিনের পালি গ্রামের মহিলাকে যেখানে মারা হয়েছিল সেই জায়গায় ছাপের মতো নয়। বাংলোয় ফিরে দেখি তহসিলদার ফিরে এসছেন। আমরা বারান্দায় বসে আমার দিনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করছিলাম। আমি যখন তার সময় নষ্ট হওয়ার জন্য দুঃখ প্রকাশ করলাম, তখন সে হঠাৎ উঠে দাঁড়ালো ও বলল তাকে এখনই রওনা দিতে হবে, কারণ তাকে অনেক দূর যেতে হবে। আমি অবাক হয়ে গেলাম, কারণ সে নিজেই তো বলেছিল আমার সঙ্গে রাত কাটাবে। তবে সমস্যাটা রাত কাটানোর নয়, সমস্যাটা ছিল সেই ভয়ঙ্কর রাতের অন্ধকারে সে যাত্রা করছিল সঙ্গে শুধু একজন লোক ও একটি ধোঁয়ায় ভরা লণ্ঠন নিয়ে। তিনি 4 মাইল পথ হাঁটবেন এমন একটি অঞ্চলে যেখানে সাধারণত দিনে দলবদ্ধভাবে লোকেরা চলাচল করে। আমি তার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে টুপি খুললাম এবং তিনি দৃষ্টির বাইরে চলে গেলে আমি আমার বাংলোতে ঢুকে পড়লাম। এই বাংলো সম্পর্কে বলার মতো আমার একটি গল্প আছে, কিন্তু তা আমি এখানে লিখছি না, কারণ এই বইটি জঙ্গলের গল্প, যেখানে এ ধরনের গল্প মানায় না। পরের দিনের সকালটা আমি কাটালাম বিশাল ফলের বাগান আর চা বাগান ঘুরে দেখতে দেখতে। প্রায় মধ্যাহ্নে তহসিলদার নিরাপদে চম্পাবত থেকে ফিরে এলেন। আমি তখন তহসিলদারের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং দূরে চাষযোগ্য জমি ঘেরা এক গ্রাম সহ একটি দীর্ঘ ঢালু পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। তখন আমি দেখলাম এক ব্যক্তি গ্রাম থেকে বেরিয়ে আমাদের দিকে পাহাড় বেয়ে ওপরে আসছে। লোকটি যত কাছে আসছিল দেখলাম সে হাঁটার সঙ্গে দৌড়াচ্ছে, আর তার ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল তার কাছে কিছু একটা গুরুত্বপূর্ণ খবর আছে। তহসিলদারকে বললাম যে আমি কয়েক মিনিটের মধ্যে ফিরে আসব। তারপর আমি পাহাড় বেয়ে তার দিকে দৌড় লাগালাম। লোকটি আমাকে আসতে দেখে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। আমি যতটা কাছে গেলাম সে চিৎকার করে বলল, সাহেব দ্রুত আসুন, মানুষ খেকো বাঘটি আরেকটি মেয়েকে মেরে ফেলেছে। আমি বললাম, ওখানেই বসে থাকো, আর ফিরে গিয়ে বাংলোয় দৌড়ে উঠলাম। আমি তহসিলদারকে খবরটা দিলাম এবং রাইফেল ও কিছু কার্তুজ নিতে নিতে তাকে বললাম যেন সে আমার সঙ্গে নিচে গ্রামে যায়। যে লোকটি আমার সঙ্গে এসেছিল সে ছিল সেই বিরক্তিকর ধরনের মানুষ যাদের পা আর মুখ একসঙ্গে কাজ করতে পারে না। যখন সে মুখ খুলত তখন সে থেমে যেত, আর যখন দৌড়তো তখন মুখ বন্ধ হয়ে যেত। তাই আমি তাকে বললাম, মুখ বন্ধ রাখো এবং পথ দেখাও। আমরা দুজনে একসঙ্গে চুপচাপ পাহাড় বেয়ে নিচে দৌড়তে লাগলাম। গ্রামে পৌঁছতেই এক উত্তেজিত ভিড় পুরুষ, মহিলা ও শিশু আমাদের জন্য অপেক্ষা করছিল, এবং এমন সময়গুলোতে যেমনটা হয় সবাই একসাথে কথা বলতে শুরু করলো। একজন ব্যক্তি ব্যর্থভাবে সেই কোলাহল থামানোর চেষ্টা করছিল। আমি তাকে এক পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি ঘটেছে।
তিনি গ্রাম থেকে আধা কিলোমিটার দূরে একটা ঢালু জমিতে ছড়িয়ে থাকা কয়েকটা শাল গাছের দিকে ইশারা করে বললেন, ওই গাছগুলো নিচে প্রায় ডজনখানেক লোক শুকনো কাঠ কুড়াচ্ছিল। এমন সময় একটা বাঘ এসে তাদের একজনকে, প্রায় 16 বা 17 বছরের একটি মেয়েকে ধরে নিয়ে যায়। বাকি সবাই দৌড়ে গ্রামে ফিরে আসে। যেহেতু জানা ছিল আপনি বাংলোতে আসেন, তাই সঙ্গে সঙ্গে একজনকে পাঠানো হয়েছিল আপনাকে খবর দিতে। যার সঙ্গে আমি কথা বলছিলাম তার স্ত্রীও এই দলের একজন ছিলেন এবং তিনি এখন আমাকে পাহাড়ের পাশে একটি গাছ দেখালেন যেখানে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল। দলের কেউ পিছনে ফিরে তাকায়নি যে বাঘটা আদেও মেয়েটিকে নিয়ে যাচ্ছে কিনা বা গেলে কোন দিকে নিয়ে গেছে। আমি সবাইকে বললাম যেন কোনো শব্দ না করে গ্রামে অপেক্ষা করে। তারপর আমি একা গাছটার দিকে রওনা দিলাম। এলাকাটা একদম খোলামেলা ছিল, তাই কল্পনাও করা কঠিন যে এত বড় একটা বাঘ কিভাবে 12 জন মানুষের মধ্যে দিয়ে এমনভাবে চলে গেল আর কেউ টেরই পেল না। যে জায়গায় মেয়েটিকে মারা হয়েছিল সেখানে রক্তের পুকুর ছিল এবং সেই লাল রক্তের পাশে স্পষ্টভাবে পড়েছিল মেয়েটির পরা উজ্জ্বল নীল রঙের দানার ছিঁড়ে যাওয়া হাড়। ওই জায়গা থেকে বাঘের পায়ের ছাপ পাহাড়ের কাঁধ বরাবর উপরের দিকে উঠে গেছে। বাঘের পায়ের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এক পাশে ছিল মেয়েটির মাথা ঝুলে থাকার কারণে রক্তের বড় বড় ছিটে, আর অন্য পাশে ছিল তার পায়ের টানা দাগ। পাহাড়ের অর্ধেক পথ পেরিয়ে আমি মেয়েটির শাড়ি পেলাম আর একেবারে শিকড়ে তার স্কার্ট। আবারও দেখা গেল বাঘ এক উলঙ্গ মহিলার মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে, তবে এবার অন্তত সে মৃতই ছিল। পাহাড়ের শিকড়ে বাঘিনীর পায়ের ছাপ একটি কাঁটা ঝোপের ভেতর দিয়ে গেছে, আর তার কাঁটায় মেয়েটির কালো চুলের লম্বা গোছা চুল ছিল। এরপর ছিল একখণ্ড ঝোপঝাড় ভর্তি এলাকা যেটি বাঘিনী পেরিয়ে গিয়েছিল। আমি সেই বাঁধা পেরিয়ে পথ খুঁজছিলাম, এমন সময় পেছন থেকে কারোর পায়ের শব্দ পেলাম। ঘুরে দেখি একটা লোক রাইফেল হাতে আমার দিকে এগিয়ে আসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন সে আমার পেছনে এসছে, কারণ আমি গ্রামে বলে এসেছিলাম কেউ যেন না আসে। সে জানালো তহসিলদার তাকে আমার সঙ্গে যেতে বলেছিলেন এবং সে আদেশ অমান্য করতে ভয় পাচ্ছিল। যেহেতু তার মনোভাব ছিল আদেশ পালনের আর তর্ক করতে গেলে সময় নষ্ট হতো, আমি তাকে বললাম ভারী জুতো জোড়া খুলে ঝোপের নিচে লুকিয়ে রাখতে। এরপর বললাম যেন আমার কাছাকাছি থাকে এবং পেছনের দিকে সতর্ক নজর রাখে। আমার পরনে তখন ছিল পাতলা একজোড়া মোজা, ছোট প্যান্ট এবং রাবার তলার জুতো, এবং যেহেতু ঝোপঝাড়গুলো এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা দেখা যাচ্ছিল না, তাই আমি বাধ্য হয়ে বাঘিনীর পথ ধরিয়ে এগোলাম, আর এতে খুব অস্বস্তি হলো। ঝোপঝাড় পেরিয়ে রক্তের দাগ বাঁদিকে তীক্ষ্ণ মোড় নিয়ে নেমে গেছে একদম খাড়াই ঢালবি, যেটা ঘন ঝোপঝাড় আর পাহাড়ি বাঁশে ঢাকা ছিল। প্রায় 100 গজ নামার পর সেই রক্তের দাগ এক সরু আর বেশ ঢালু জলের খাতে গিয়ে পড়েছিল, যেটা দিয়ে বাঘিনী বেশ কষ্ট করে নামতে পেরেছিল, কারণ জায়গাটা অনেক পাথর আর মাটি ছিটকে পড়েছিল। আমি সেই জলের খাত ধরে প্রায় 500-600 গজ এগিয়ে গেলাম, আর যতই এগোচ্ছিলাম আমার সঙ্গীর উৎকণ্ঠা ততই বাড়ছিল। 2 ডজনবার সে আমার বাহু ধরে বলল কান ভেজা কণ্ঠে যে সে বাঘের গর্জন শুনতে পাচ্ছে, হয় ডান দিকে নয়তো বাঁ দিকে, নয়তো আমাদের ঠিক পেছনে। পাহাড়ের মাঝপথে এসে আমরা এক বিশাল প্রায় 30 ফুট উঁচু পাথরের চূড়ায় এসে পড়লাম। লোকটা এতটাই ভয় পেয়ে গেছিল যে আমি তাকে বললাম ওই পাথরে উঠে থাকো যতক্ষণ না আমি ফিরে আসি। সে খুব খুশি হয়ে উপরে উঠে গেল, আর যখন দেখলো যে সে ঠিক আছে তখন আমি আবার সেই জলের খাত ধরে এগোলাম। পাথরটিকে পাশ কাটিয়ে খাতটি 100 গজ নিচে নেমে গিয়ে এক গভীর গিরিখাদে মিলেছে, যেটা বাঁদিক থেকে নেমে এসছে। সেই সংযোগস্থলে ছিল একটি ছোট জলাশয়, আর যখন আমি কাছে পৌঁছলাম দেখলাম জলাশয়ে এই পাশে রক্তের দাগ রয়েছে। বাঘিনী তার শিকারকে এই জায়গাতেই এনে খাচ্ছিল, আর আমার আগমন তার খাওয়ার সময় ব্যাঘাত ঘটিয়েছিল। গভীর থাবার ছাপ রক্তমাখা জলে ধীরে ধীরে জমছিল, আর চারপাশে ছড়িয়েছিল হাড়ের টুকরো।
জলাশয়ের ধারে পড়ে থাকা একটি জিনিস আমাকে আসার সময় অবাক করেছিল এবং এখন দেখলাম সেটি একটি মানুষের পায়ের ছাপ। এরপর যত বছর মাংসভক্ষী শিকার করেছি এত করুণ দৃশ্য আর কখনো দেখিনি। মেয়েটির কোমল সুন্দর পাটা হাঁটু একটু নিচ থেকে কাটা। পায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি বাঘিনীর কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ করেই টের পেলাম আমি প্রবল বিপদের মধ্যে আছি। তাড়াতাড়ি রাইফেলের বাট মাটিতে ঠেকিয়ে 2 আঙুল ট্রিগারে রেখে মাথা তুলতেই দেখি আমার সামনে প্রায় 15 ফুট উঁচু বাঁকের দিক থেকে সামান্য মাটি গড়িয়ে নিচে এসে জলাশয়ে পড়ল। আমি তখন এমন এক ভঙ্গিতে ছিলাম যেটা শিকারের জন্য উপযুক্ত নয়, আর নিজের শরীরকে খোলাখুলি করে বসেছিলাম। সম্ভবত আমি যে তাড়াতাড়ি রাইফেল ওপরে তুলেছিলাম সেটাই আমার জীবন বাঁচিয়েছে, কারণ বাঘিনী হয়তো ঝাঁপ দিতে গিয়েও থেমে গেছে, অথবা পেছনে ফিরে পালাতে গিয়ে বাঁকের উপর থেকে মাটি খসিয়ে দিয়েছে। বাঁকটা এতটাই খাড়াই ছিল যে উঠতে গেলে দৌড়ে যেতে হয়। আমি জলের খাদ ধরে একটু ওপরে গিয়ে দৌড়ে নিচে নামলাম। জলাশয় পার হয়ে উল্টো দিকের দিকে এমন জায়গায় পৌঁছলাম যেখানে একটা ঝোপের ধারে টেনে আমি নিজেকে ওপরে তুলে আনতে পারলাম। সেখানে ছিল স্ট্রাটাবাইল্যান্স গাছের বিছানা, যার বাঁকা ডাঁটাগুলো ধীরে ধীরে সোজা হয়ে উঠেছিল। এ থেকেই বোঝা গেল বাঘিনী কতক্ষণ আগে সেখানে গিয়েছিল। আরেকটু এগোতেই এক ঝুলন্ত পাথরের নিচে আমি দেখতে পেলাম সেই জায়গা যেখানে বাঘিনী তার শিকারটিকে রেখে এসেছিল যখন আমাকে দেখতে এসেছিল। এবার বাঘিনী যেদিকে মেয়েটিকে টেনে নিয়ে গেছিল সেদিকে পায়ের ছাপ গেল পাথর ঘেরা এক বুনো অঞ্চলের দিকে, যার পরিধি কয়েক একর, আর চলাফেরা সেখানে ছিল ভীষণ কঠিন ও বিপজ্জনক। পাথরের ফাঁক আর খাদগুলো ঢেকেছিল ফার্ন আর ব্ল্যাকবেরি লতার নিচে, এবং একটিমাত্র ভুল পা ফেললেই সহজে একটি হাড় ভাঙার কারণ হতে পারত, যেটা মৃত্যুর সমান। এমন অবস্থায় অগ্রসর হওয়া খুবই ধীর এবং কষ্টসাধ্য ছিল, আর সেই সুযোগে বাঘিনী তার শিকার খাওয়া চালিয়ে যাচ্ছিল। আমি বারবার দেখলাম সে কোথায় কোথায় বিশ্রাম নিয়েছে, আর তার প্রতিবারের বিশ্রামের পর রক্তের দাগ আরও স্পষ্ট হয়ে উঠল। এটা ছিল বাঘিনীর 436তম মানব শিকার, এবং সে এমনকি অভ্যস্ত ছিল তার খাবারের সময় উদ্ধারকারী দল দ্বারা বিরক্ত হতে। কিন্তু আমার ধারণা এই প্রথম কেউ তাকে এত জেদ করে অনুসরণ করছিল, তাই সে এখন গর্জন করে বিরক্তি প্রকাশ করতে শুরু করলো। বাঘের গর্জনের প্রকৃত রূপ বোঝার জন্য প্রয়োজন ছিল আমার তখনকার অবস্থার মতো পরিস্থিতি। চারপাশে পাথর, ওপরের দিকে ঘন গাছগাছালি, আর প্রতিটি পা ফেলার আগে পরীক্ষা করে দেখতে বাধ্য হওয়া যেন কোথাও অদৃশ্য খাদে বা গুহায় পড়ে না যায়। পাঠকরা যখন গরম আগুনের পাশে বসে এটি পড়ছে, তখন আমার সেই সময়কার অনুভূতি উপলব্ধি করা তাদের পক্ষে কঠিন। গর্জনের শব্দ আর হামলার সম্ভাবনা একদিকে যেমন আমাকে আতঙ্কিত করেছিল, তেমনি এরকম আশাও জুগিয়েছিল যদি বাঘিনী যথেষ্ট রেগে গিয়ে হামলা করত, তাহলে সেটা আমাকে শুধু আমার উদ্দেশ্যে সফল করার সুযোগই দিত না, বরং তার দ্বারা সৃষ্ট সব যন্ত্রণা ও দুঃখের প্রতিশোধ নেওয়ার সুযোগও করে দিত। তবে গর্জনটা ছিল শুধুই একটা ভঙ্গি, এবং যখন সে বুঝলো যে এতে আমাকে তাড়ানো তো হচ্ছে না, বরং আমি আরও দ্রুত তার পেছনে এগিয়ে যাচ্ছি, তখন সে গর্জন করাই ছেড়ে দিল। আমি তখন বাঘিনীর পায়ের ছাপ অনুসরণ করে 4 ঘন্টারও বেশি সময় ধরে চলেছি। যদিও আমি বারবার ঝোপঝাড় নড়তে দেখেছি, তবুও বাঘিনীর এক চুলও চোখে পড়েনি। তখন দেখি বিপরীত পাহাড়ের ঢালে ছায়া উঠছি। তাতে বুঝলাম অন্ধকার নামার আগেই যদি গ্রামে ফিরতে হয়, তবে এখনই আমাকে ফিরে যাওয়া শুরু করতে হবে। যে মেয়েটির কাটা পা আমি দেখছিলাম তিনি একজন হিন্দু ছিলেন, তাই জলাশয় পার হওয়ার সময় আমি পাড়ে একটি গর্ত খুঁড়ে সেই পাটি কবর দিই, যাতে সেটা বাঘিনীর হাত থেকে নিরাপদ থাকে এবং পরবর্তী সহজে খুঁজে পাওয়া যায়। আমার সঙ্গী আমাকে ফিরে আসতে দেখে খুবই স্বস্তি পেয়েছিল। আমার দীর্ঘ অনুপস্থিতি এবং সে যে গর্জনের শব্দ শুনেছিল, তাতে সে এক প্রকার নিশ্চিত হয়েছিল যে বাঘিনী আরেকজনকে হত্যা করেছে, এবং তার সবচেয়ে বড় চিন্তা এখন এটা ছিল যে সে কিভাবে একা গ্রামে ফিরে যাবে। আমি যখন ভাবছিলাম যে জলাধারের পাশ দিয়ে নামার সময় একজন নার্ভাস লোকের সামনে হাঁটা, যার হাতে লোড করা বন্দুক আছে, তার চেয়ে বিপজ্জনক কিছু নেই, তখন আমার ধারণা বদলে গেল। কারণ যখন আমি তার পেছনে হাঁটছিলাম, সে পিছলে পড়ে গেল, আর আমি দেখলাম তার বন্দুকের নল, যা ছিল এক রূপান্তরিত .450, যাতে সেফটি ক্যাচও নেই। সেদিন থেকে জীবন মৃত্যু সঙ্গী ছাড়া আমি এক কঠোর নিয়ম মেনে চলি।
মানুষ খেকো বাঘ শিকারে একাই যায়, কারণ সঙ্গী নিরস্ত হলে তাকে রক্ষা করা কঠিন, আর সে যদি সশস্ত্র হয় তাহলে নিজেকে রক্ষা করাই বেশ কঠিন হয়ে পড়ে। পাহাড়ের চূড়ায় পৌঁছে যেখানে লোকটি তার জুতো লুকিয়ে রেখেছিল, আমি বসে পড়লাম একটুখানি ধোঁয়া টানার জন্য আর পরের দিনে পরিকল্পনা ভাবার জন্য। রাতের মধ্যে বাঘিনী নিশ্চয়ই শিকারের বাকি অংশ খেয়ে নেবে এবং পরদিন সে সম্ভবত পাথরের ফাঁকে শুয়ে থাকবে। যে স্থানে সে ছিল সেখানে গিয়ে গোপনে ধরা দেওয়ানোর খুব একটা আশা ছিল না, আর যদি আমি তাকে বিরক্ত করতাম কিন্তু গুলি করতে না পারতাম তাহলে সে হয়তো এলাকা ছেড়ে চলে যেত এবং আমি তার হদিশ হারিয়ে ফেলতাম। তাই একমাত্র উপায় ছিল বিট, অর্থাৎ দলবদ্ধভাবে তাড়ানো। যদি আমি যথেষ্ট সংখ্যক লোক জোগাড় করতে পারতাম। আমি পাহাড়ে ঘেরা বিশাল প্রকৃতির অ্যাম্পিথিয়েটারের দক্ষিণ প্রান্তে বসেছিলাম, যেখানে চোখ পড়ার মতো কোনো বসতি ছিল না। পশ্চিম দিক থেকে আসা একটি ঝর্ণা তার গতিপথ কেটে নিচে নেমে গিয়েছিল, যা পুরো অ্যাম্পিথিয়েটার জুড়ে একটি গভীর উপত্যকা তৈরি করেছিল। পূর্ব দিকে সেই ঝর্ণাটি কঠিন পাথরে আঘাত করে উত্তর দিকে মোড় নিয়েছিল এবং সরু গিরিখাত দিয়ে অ্যাম্পিথিয়েটার ত্যাগ করেছিল। আমার সামনে যে পাহাড়টি ছিল তা প্রায় 2000 ফুট উচ্চতায় উঠেছিল এবং ছোট ঘাসে ঢাকা ছিল, মাঝে মাঝে কিছু পাইন গাছ ছড়ানো ছিল। আর পূর্ব দিকে যে পাহাড়টা ছিল তা অতটা খাড়া বা ভয়ানক ছিল না, বরং তুলনামূলক সহজ পথ ছিল। যদি আমি ঝর্ণার পাশ থেকে শুরু করে উঁচু পাহাড়ের চূড়া পর্যন্ত পুরো পাহাড়ি ধাপ বরাবর যথেষ্ট সংখ্যক লোক রাখতে পারতাম আর বাঘিনীকে উঠিয়ে দিতে পারতাম, তাহলে তার সবচেয়ে স্বাভাবিক পিছু হাঁটার পথ হতো সরাসরি গিরিখাত ধরে নেমে যাওয়া। তহসিলদার গ্রামে আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি তাকে গোটা পরিস্থিতি ব্যাখ্যা করলাম এবং অনুরোধ করলাম যেন যতটা সম্ভব তাড়াতাড়ি লোকজন জোগাড় করেন এবং পরদিন সকাল 10টায় যেখানে মেয়েটিকে হত্যা করা হয়েছিল সেই গাছের কাছে এসে আমার সঙ্গে দেখা করেন। তিনি যথাসাধ্য চেষ্টা করবেন বলে কথা দিয়ে চম্পাবত রওনা দিলেন, আর আমি পাহাড় বেয়ে উঠলাম মেয়েটির খুলি যেখানে ছিল সেখানে পৌঁছতে। পরদিন ভোর হতেই আমি উঠে পড়লাম। ভালো মতো খেয়ে নিয়ে আমার লোকেদের বললাম চম্পাবতে গিয়ে অপেক্ষা করতে। আমি আমার তৈরি করা পরিকল্পনা কোনো ত্রুটি খুঁজে পেলাম না এবং নির্ধারিত সময় 1 ঘন্টা আগেই আমি সেই স্থানে পৌঁছে গেলাম যেখানে তহসিলদারকে আসতে বলেছিলাম। তার লোক জোগাড় করতে কষ্ট হবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না, কারণ মানুষ খেকো বাঘের ভয়ে গ্রামাঞ্চলে খুব গাঢ়ভাবে ছড়িয়ে পড়েছিল এবং মানুষকে বাড়ির নিরাপদ আশ্রয় ছেড়ে বের করে আনতে হালকা চাপ যথেষ্ট হতো না। 10টার সময় তহসিলদার এবং একজন লোক এলেন। তারপর লোকেরা 2 জন করে, 3 জন করে, 10 জন করে আসতে লাগলো, আর দুপুরের মধ্যে প্রায় 298 জন জড়ো হয়ে গেল। তহসিলদার সবাইকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র ব্যাপারে চোখ বুজে থাকবেন এবং যেখানে প্রয়োজন হবে সেখানে গোলা বারুদ সরবরাহ করবেন। যখন লোকগুলো জড়ো হয়ে প্রয়োজনীয় গুলি পেয়ে গেল, আমি তাদের নিয়ে গেলাম সেই পাহাড়ের কিনারায় যেখানে মেয়েটি স্কার্ট পরেছিল এবং বিদ্যুৎপাতে ক্ষতিগ্রস্ত বাকুল ছাড়া হাওয়া বিপরীত দিকের পাহাড়ে থাকা এক পাইন গাছ দেখিয়ে বললাম তারা যেন ওই পাহাড়ের কিনারায় সার বেঁধে দাঁড়ায়। আমি যখন পাইন গাছের নিচ থেকে রুমাল নাড়াবো তখন যারা অস্ত্রধারী তারা গুলি চালাবে আর অন্যরা ঢাক বাজাবে, চিৎকার করবে এবং পাথর গড়িয়ে দেবে। আমি স্পষ্ট করে বলে দিলাম কেউ যেন আমার ফেরার আগে পাহাড় ছেড়ে না যায়। আমি নিজে এসে তাদের নিয়ে যাব। আমি নিশ্চিত হলাম সবাই আমার নির্দেশ শুনেছে ও বুঝেছে। তারপর আমি তহসিলদারের সঙ্গে রওনা হলাম। আমি বড় একটা ডিটুর নিয়ে উপত্যকার উপরে উঠে বিপরীত পাহাড়ে পৌঁছলাম এবং বিস্ফারিত পাইন গাছ পর্যন্ত নামতে থাকলাম। এখান থেকে পাহাড়টা বেশ খাড়া হয়ে নেমে গেছে, আর তহসিলদার, যার পায়ে পাতলা পেটেন্ট লেদারের জুতো ছিল, বলল তার পক্ষে আর এগোনো সম্ভব হবে না। যখন সে তার অপ্রয়োজনীয় জুতো খুলে ফোসকা থেকে স্বস্তি পেতে চেষ্টা করছিল, তখন পাহাড়ের কিনারায় থাকা লোকেরা ভাবল আমি বোধহয় পূর্ব নির্ধারিত সংকেত দিতে ভুলে গেছি। তাই তারা বন্দুক ছুড়ে দিল ও জোরে চিৎকার করতে শুরু করলো। তখন আমি খাদ থেকে 150 গজ দূরেছিলাম। আমি পাহাড় বেয়ে নামতে নামতে দেখলাম খাদ মুখের কাছে একটা সবুজ ঘাসের মাঠ রয়েছে এবং আরও ভালো জায়গা খুঁজে বের করার সময় না থাকায় আমি ওই ঘাসেই বসে পড়লাম, পিঠটা পাহাড়ের দিকে যেখান থেকে আমি নেমে এসেছি। ঘাস প্রায় 3 ফুট উঁচু ছিল এবং আমার শরীরের অর্ধেকটা ঢেকে রেখেছিল।
আর আমি যদি পুরোপুরি স্থির থাকতাম তাহলে দেখা না যাওয়া ভালোই সম্ভাবনা ছিল। আমার সামনে ছিল সেই পাহাড় যেটা আমার লক্ষ্য ছিল, আর আমার পিছনে সেই বিপদ যেদিকে আমি আশা করেছিলাম বাঘিনী যাবে। গুলির নির্বিচ্ছিন্ন শব্দের সঙ্গে যোগ হচ্ছিল শত শত মানুষের ঢাকের বাদ্যি আর চিৎকারের এক বিশৃঙ্খল হট্টগোল। সেই প্রতিধ্বনি থেমে যাওয়ার পর আমি সোজা হয়ে বসে দেখি আমার ডান দিকের সামনের দিকে প্রায় 150 গজ দূরে ঘাসে ভরা এক ঢাল বেয়ে বাঘিনী লাফাতে লাফাতে নামছে। সে সরাসরি খাদ লক্ষ্য করে আসছিল, অর্থাৎ আমার দিকেই আসছিল। পাহাড়ের কিনারায় থাকা লোকেরা যখন 3টি গুলির শব্দ শুনল তখন স্বাভাবিকভাবেই ভাবল বাঘিনী মারা গেছে। তারা তাদের সব বন্দুক খালি করে ফেলল এবং শেষবারের মতো চিৎকার করল, আর আমি নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলাম সেই চিৎকার শোনার জন্য, যা বোঝাবে বাঘিনী পাহাড়ের কিনারায় পৌঁছেছে। ঠিক তখনই হঠাৎ করে বাঘিনী আমার সামনে বাম দিক থেকে একটা ঝোপ ছাড়িয়ে বেরিয়ে এলো। সে ঝাঁপ দিয়ে ঝর্ণাটা পার হয়ে সরাসরি খাদ লক্ষ্য করে এলো। .500 কডাইট রাইফেলটা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনুযায়ী ঠিক করা ছিল, তাই এই পাহাড়ি উচ্চতায় গুলি একটু উঁচুতে গিয়েছিল। আর যখন বাঘিনী হঠাৎ থেমে গেল, আমি ভাবলাম গুলি হয়তো তার পিঠের উপর দিয়ে চলে গেছে আর সে থেমে গেছে কারণ পালাবার রাস্তা কাটা পড়েছে। কিন্তু আসলে গুলি ঠিকই লেগেছিল, যদিও একটু পেছনে। সে মাথা নিচু করে একটু ঘুরে দাঁড়ালো, ফলে তার কাঁধে একটা চমৎকার লক্ষ্য পেলাম, যা ছিল 30 গজেরও কম দূরত্বে। দ্বিতীয় গুলিতে সে কেঁপে উঠল, কিন্তু কান চেপে ও দাঁত বের করে দাঁড়িয়ে রইল। আমি তখন রাইফেল কাঁধে রেখে ভাবছিলাম ও যদি এখন চার্জ করে আমি কি করব, কারণ রাইফেলটা খালি হয়ে গেছে এবং আমার কাছে আর কোনো কার্তুজ নেই। আমি সঙ্গে 3টি কার্তুজ এনেছিলাম, কারণ আমি ভাবিনি 2টির বেশি গুলি চালানোর সুযোগ পাবো, আর তৃতীয়টা ছিল জরুরিকালীন অবস্থার জন্য। সৌভাগ্যবশত আহত পশুটি আশ্চর্যজনকভাবে আক্রমণ না করার সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে সে ফিরে গেল, ডান দিকে স্রোত পার হলো, কিছু পড়ে থাকা পাথরের উপরে দিয়ে উঠল এবং খাড়া পাহাড়ের মুখ বরাবর এক সরু পথ খুঁজে পেল, যা উপরের দিকে তীর্যকভাবে উঠে এক বিশাল চ্যাপ্টা প্রজেক্টিং পাথরের সাথে মিশে গিয়েছিল। যেখানে পাথরটি পাহাড়ের সাথে যুক্ত ছিল সেখানে একটি ছোট ঝোপ শিকড় গেড়েছিল, আর সেই ঝোপের দিকে এগিয়ে গিয়ে বাঘিনীটি তার ডাল ভাঙতে লাগলো। তখন আমি কোনো রকম চিন্তা না করে চিৎকার করে তহসিলদারকে বললাম তার বন্দুক নিয়ে আসতে। দূর থেকে একটা জবাব এলো, যার মধ্যে একমাত্র শব্দ আমি বুঝতে পারলাম তা হলো পা। আমি আমার রাইফেলটি রেখে দৌড়ে পাহাড় বেয়ে উঠে তহসিলদারের কাছ থেকে বন্দুকটি নিয়ে ফিরে এলাম। আমি যখন ঝর্ণার কাছে এসে পৌঁছলাম, বাঘিনী ঝোপ ছেড়ে বেরিয়ে এলো এবং প্রজেক্টিং পাথরের উপর এসে আমার দিকে এগিয়ে গেল। আমি যখন ওর থেকে 20 ফুট দূরে ছিলাম তখন আমি বন্দুক তুললাম এবং আতঙ্কের সাথে দেখলাম যে ব্যারেল আর ব্রিজ ব্লকের মাঝে প্রায় 3/8 ইঞ্চি একটি ফাঁক রয়েছে। বন্দুকটি 2 ব্যারেলেই গুলি ছোড়ার পরও বিস্ফোরিত হয়নি এবং এখনও হয়তো হবে না, কিন্তু বিপরীত দিক থেকে বিস্ফোরণের ফলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবু ঝুঁকি নিতে হতো। আমি বাঘিনীর খোলা মুখ লক্ষ্য করে বিশাল মোটা দানা যেটা সাইটের কাজ করছিল সেটি সোজা করে গুলি চালালাম। হয়তো আমি একটু নড়ে গেছিলাম, অথবা বন্দুকটি 20 ফুট দূরে সঠিকভাবে সিলিন্ডার বুলেট ছোড়ার উপযুক্ত ছিল না। যাই হোক, গুলি বাঘিনীর মুখে লাগেনি, ও ডান থাবায় গিয়ে লেগেছিল, যেটা আমি পরে আমার নখ দিয়ে তুলে ফেলি। সৌভাগ্যবশত বাঘিনী তখন প্রায় মৃত্যুর কোলে, আর থাবায় সে সামান্য আঘাতেই সে সামনে হেলে পড়ল। সে থেমে গেল প্রজেক্টিং পাথরের ধারে, মাথা একপাশে ঝুঁকেছিল। যেই মুহূর্তে বাঘিনী আড়াল থেকে বেরিয়ে গিরিপথ পার হওয়ার চেষ্টা করছিল, সেই সময় থেকে আমি বিটারদের কথা পুরোপুরি ভুলে গেছিলাম, যতক্ষণ না হঠাৎ পাহাড়ের একটু ওপর থেকে এক চিৎকার কানে এলো, ওই যে পাথরের ওপর, টেনে নামাও ওকে, কুচি কুচি করে কেটে ফেলি। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যখন শুনলাম কুচি কুচি করে কেটে ফেলি, কিন্তু আমি ঠিকই শুনেছিলাম, কারণ এখন অন্যরাও বাঘিনীকে দেখতে পেয়েছিল
এবং পাহাড় জুড়ে সেই চিৎকার পুনরাবৃত্তি হচ্ছিল। সেই সরু পথ ধরে আহত বাঘিনী প্রজেক্টিং পাথরের উপর উঠেছিল। সেটা সৌভাগ্যক্রমে বিটারদের বিপরীত দিকে ছিল, আর সেই পথটা এতটাই চওড়া ছিল যে আমি পাশ ফিরে হেঁটে যেতে পারলাম। আমি পাথরের কাছে পৌঁছে বাঘিনীর ওপর পা দিলাম। প্রাণপণে প্রার্থনা করলাম যে সে যেন মরেই থাকে, কারণ ওর দিকে পাথর ছুঁড়ে পরীক্ষা করার সময় আমার ছিল না। তখনই জঙ্গল থেকে লোকজন বেরিয়ে খোলা মাঠে ছুটে এলো, বন্দুক, কুড়াল, মোর্চে ধরা তরবারি আর বর্ষা হাতে। একটা লোক যে আচরণে মনে হচ্ছিল উন্মাদ, এবং সেই দলের নেতা বারবার ছোটাছুটি করতে করতে তরবারি ঘুরিয়ে চিৎকার করছিল, এই শয়তানটাই, হ্যাঁ এই শয়তানটাই আমার স্ত্রী আর 2 ছেলেকে মেরে ফেলেছিল। ব্যবহৃত না হওয়া কার্তুজটি বের করে আমি বন্দুকটি বাঘিনীর শরীরের ওপর রেখে হাত দিয়ে ঝুলে নিচে নামলাম, এবং নিচে নামার সময় লোকজন আমাকে সাহায্য করলো। আমি যখন লোকজনকে দেখালাম যে কিভাবে আমি পাথরের ওপর উঠেছিলাম, তখন মৃত বাঘিনীটিকে খুবই যত্ন সহকারে নামিয়ে আনা হলো এবং এক খোলা জায়গায় নিয়ে যাওয়া হলো, যেখানে সবাই এসে তাকে ঘিরে দেখতে পারল। যখন বাঘিনী পাথরের উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকাচ্ছিল, তখন আমি লক্ষ্য করছিলাম যে তার মুখে কিছু একটা সমস্যা আছে। এখন তাকে ভালো করে পরীক্ষা করে দেখলাম তার মুখের ডান পাশে উপরে ও নিচে দাঁত ভেঙে গেছে। উপরের দাঁতটি অর্ধেক এবং নিচের দাঁতটি একেবারে হাড় ভাঙা পর্যন্ত। এই স্থায়ী দাঁতের ক্ষত যা গুলিবিদ্ধ হওয়ার ফলে হয়েছে তাকে তার স্বাভাবিক শিকার ধরতে অক্ষম করেছিল, এবং এর ফলেই সে মানুষ খেকো হয়ে উঠেছিল। লোকজন আমাকে অনুরোধ করলো যেন আমি সেখানেই বাঘিনীর চামড়া না ছাড়াই, এবং অনুরোধ করলো যেন আমি রাত পর্যন্ত তাদের হাতে বাঘিনীকে ছেড়ে দিই, যাতে তারা তাদের গ্রামগুলোর মধ্যে দিয়ে তাকে নিয়ে যেতে পারে। তারা বলল যদি তাদের স্ত্রী সন্তানরা নিজের চোখে বাঘিনীকে না দেখে, তাহলে তারা বিশ্বাস করবে না যে তাদের ভয়ঙ্কর শত্রু মরে গেছে। 2টি কচি গাছ কাটা হলো এবং বাঘিনীর 2 পাশে রাখা হলো। পাগড়ি, কোমরবন্ধ ও লুঙ্গির সাহায্যে তাকে খুব সতর্কভাবে ও শক্তভাবে ওই গাছগুলোর সাথে বাঁধা হলো। লোকেরা পছন্দ করলো বাঘিনীকে নিয়ে এই পাহাড় বেয়ে উঠতে, যার ওপরে তাদের গ্রাম ছিল, বরং সেই ঘন বনযুক্ত পাহাড় উঠতে চায়নি যেটা তাদের সদ্য বিট করেছিল। 2টি মানব দড়ি তৈরি করা হয়েছিল, যার পদ্ধতি ছিল খুবই সহজ। পেছনের লোক সামনের লোকের কোমর বন্ধ বা কাপড়ের কোনো অংশ শক্ত করে ধরে থাকছিল। যখন নিশ্চিত করা হলো যে দড়িগুলো যথেষ্ট লম্বা ও মজবুত ছিল চাপ সহ্য করার জন্য, তখন তারা নিজেদের কচি গাছের সঙ্গে বেঁধে ফেলল, এবং 2 পাশের লোক দাঁড়িয়ে বাহকদের পা ধরে রেখেছিল যাতে তারা পা রাখার জায়গা পায়। পুরো দলটি পাহাড় বেয়ে উঠতে লাগলো। দেখলে মনে হতো যেন পিঁপড়েদের এক বাহিনী দেয়ালের গায়ে একটি পোকা নিয়ে উঠছে। প্রধান বাহিনীর পেছনে ছিল একটি ছোট বাহিনী। তহসিলদারকে নিয়ে তারা ওপরে উঠছিল। যদি ওই 1000 ফুট উঁচু চড়াইয়ের কোনো পর্যায়ে দড়ি ছিঁড়ে যেত, তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সৌভাগ্যক্রমে দড়ি ছিল না। লোকেরা পাহাড় চূড়ায় পৌঁছে গিয়ে বিজয়ী গান গাইতে গাইতে পূর্ব দিকে রওনা দিল, আর আমি ও তহসিলদার পশ্চিম দিকে যাত্রা শুরু করলাম চম্পাবতের উদ্দেশ্যে। আমাদের পথ ছিল পাহাড়ি রিজ ধরে। আমি আবার দাঁড়ালাম সেই কাঁটাওয়ালা ঝোপের পাশে, যেখানে সেই মেয়েটির লম্বা চুলের গুচ্ছ ছড়িয়ে গিয়েছিল। শেষবারের মতো আমি তাকালাম সেই উপত্যকার দিকে যেখানে আমাদের সাম্প্রতিক অভিযান সংগঠিত হয়েছিল। পাহাড় থেকে নামার পথে বিটাররা সেই হতভাগা মেয়েটির কাটা মাথা খুঁজে পায়। গিরিপদের মুখ থেকে একটানা ধোঁয়া উঠে যাচ্ছিল স্থির বাতাসে, যা দেখিয়ে দিচ্ছিল কোথায় সেই পরিবারের লোকেরা চম্পাবতের মানুষ খেকো বাঘিনীর শেষ শিকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করছিল, ঠিক সেই স্থানে যেখানে বাঘিনীকে গুলি করা হয়েছিল। রাতের খাবার শেষ করে যখন তহসিল কার্যালয়ে আঙিনায় দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম বিপরীত পাহাড়ের ঢাল বেয়ে দীর্ঘ এক শোভাযাত্রা চলে আসছে, হাতে হাতে জ্বালানো পাইন কাঠের মশাল।
কিছুক্ষণের মধ্যে বহু মানুষের কণ্ঠে পাহাড়ি গান ভেসে এলো নিশুতি রাতের হাওয়ায়। 1 ঘন্টা পরে বাঘিনীকে আমার পায়ের সামনে এনে শুইয়ে দেওয়া হলো। চারপাশে এত লোক ভিড় করেছিল যে বাঘিনীর চামড়া ছাড়ানো কঠিন হয়ে পড়েছিল। তাই কাজ সংক্ষিপ্ত করতে আমি বাঘিনীর মাথা ও থাবাগুলো দেহ থেকে কেটে চামড়ার সঙ্গেই রেখে ছাড়ালাম। পরবর্তী এগুলোর ব্যবস্থা করা হবে। এরপর একটি পুলিশ প্রহরা মৃতদেহের পাশে বসানো হলো। পরদিন যখন গ্রামের সব লোকজন জড়ো হয়েছিল তখন বাঘিনীর দেহ, পা ও লেজ ছোট ছোট টুকরো করে কেটে বিতরণ করা হলো। এই মাংস ও হাড়ের টুকরোগুলি পাহাড়ের শিশুরা তাদের গলায় লকেট হিসেবে পরে এবং এতে বাঘের টুকরো যোগ হলে সেটা সাহস এনে দেয় বলে বিশ্বাস করা হয়, এমনকি বন্য প্রাণীদের আক্রমণ থেকেও রক্ষা করে। সেই মেয়েটির আঙুলগুলো যেগুলো বাঘিনী সম্পূর্ণ গিলে ফেলেছিল সেগুলো তহসিলদার আমাকে তরলে সংরক্ষিত অবস্থায় পাঠিয়েছিলেন এবং সেগুলো নৈনিতালের হ্রদের পাশে নন্দাদেবীর মন্দিরের কাছে কবর দিয়েছিলাম। আমি যখন বাঘিনীর চামড়া ছাড়াচ্ছিলাম তহসিলদার ও তার কর্মচারীরা, পার্শ্ববর্তী গ্রামের মোড়ল ও বৃদ্ধারা এবং চম্পাবতের বাজারের বণিকদের সহায়তায় পরের দিনের জন্য এক বিশাল ভোজ ও নৃত্যানুষ্ঠানের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন, যেখানে আমাকে সভাপতিত্ব করতে বলা হয়েছিল। রাত প্রায় 12টার দিকে শেষ দলটিও আনন্দের উল্লাসে চলে গেল, কারণ তারা এখন সেই রাস্তা ও গ্রামপথ ব্যবহার করতে পারবে যা গত 4 বছর ধরে মানুষ খেকো বাঘিনী বন্ধ করে রেখেছিল। তহসিলদারের সঙ্গে শেষবারের মতো ধোঁয়া টেনে আমি তাকে জানালাম যে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না এবং উৎসবে তারই আমার জায়গা নিতে হবে। সূর্যোদয়ের সময় আমি আমার সঙ্গীকে রেখে ঘোড়ার জিনে বাঁধা বাঘিনীর চামড়া নিয়ে রওনা দিলাম। উদ্দেশ্য ছিল দাবি ধরাতে গিয়ে কিছু সময় ধরে চামড়াটি পরিষ্কার করা এবং সেখানেই রাত কাটানো। পাহাড়ি পালির ওপরে কুড়ে ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো বোবা সেই মহিলার কিছুটা হলেও তৃপ্তি হবে যদি সে জানতে পারে বোনের প্রতিশোধ নেওয়া হয়েছে। তাই ঘোড়াকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে আমি পাহাড় বেয়ে কুড়ে ঘরে উঠলাম এবং বাঘিনীর চামড়া দরজার সামনে পাথরের ওপর মাথা সহ বিছিয়ে দিলাম। ঘরের শিশুরা বিস্মৃত চোখে সেই দৃশ্য দেখছিল এবং যখন তারা আমাকে তাদের সঙ্গে কথা বলতে শুনল তখন তাদের মা, যিনি ভিতরে রান্না করছিলেন, দরজায় এসে দাঁড়ালেন। আমি এখানে কোনো মানসিক ধাক্কা বা বিপরীত প্রতিক্রিয়া নিয়ে তত্ত্ব দিচ্ছি না, কারণ সেসব বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। আমি শুধু জানি ওই মহিলা যার সম্পর্কে বলা হয়েছিল তিনি 1 বছর ধরে বোবা এবং 4 দিন আগে পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেননি, এখন কুড়ে ঘর থেকে রাস্তায় ছোটাছুটি করছেন। তার স্বামী ও গ্রামের মানুষদের ডেকে আনছেন যেন তারা এসে দেখে যে সাহেব কী এনেছেন। এই হঠাৎ কথা বলার ক্ষমতা ফিরে পাওয়াটা শিশুদের খুব বিস্মিত করেছিল। তারা মায়ের মুখ থেকে চোখ সরাতে পারছিল না। আমি গ্রামে কিছুক্ষণ বিশ্রাম নিই, যতক্ষণ আমার জন্য 1 কাপ চা প্রস্তুত হচ্ছিল এবং সেই ভিড় করে থাকা মানুষদের বলি কিভাবে মানুষকে বাঘটিকে মারা হয়েছে। 1 ঘন্টা পরে আমি আবার যাত্রা শুরু করলাম এবং পথের প্রায় আধ মাইল জুড়ে আমি পালি গ্রামের লোকজনদের শুভকামনা চিৎকার শুনতে পাই। পরদিন সকালে আমার এক চরম রোমাঞ্চকর সাক্ষাৎ ঘটে একটি চিতাবাঘের সঙ্গে, যা আমি এখানে শুধু উল্লেখ করছি কারণ এটি আমার দাবি ধরা থেকে যাত্রা শুরু করতে দেরি করিয়ে দিয়েছিল এবং আমার ছোট্ট ঘোড়া ও নিজের ওপর অতিরিক্ত চাপ ফেলেছিল। সৌভাগ্যক্রমে ছোট্ট টাট্টু ঘোড়াটি যেমন পায়ের জোরে শক্তিশালী ছিল তেমনি ভেতর থেকেও দৃঢ় ছিল। চড়াইয়ে তার ল্যাজ ধরে, সমতলে তার পিঠে চড়ে আর উতরাইতে তার পেছনে দৌড়ে আমরা সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে 45 মাইল পথ পাড়ি দিয়ে পৌঁছে যাই নৈনিতালে। কয়েক মাস পরে নৈনিতালে একটি দরবারে ইউনাইটেড প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর স্যার জন হিউইট চম্পাবতের তহসিলদারকে একটি বন্দুক উপহার দেন এবং যে ব্যক্তি আমাকে সেই মেয়েটিকে খুঁজতে সাহায্য করেছিলেন তাকে একটি সুন্দর খোদাই করা শিকারি ছুরি দেন তাদের সহযোগিতার জন্য। উভয় অস্ত্রই সুন্দর খোদাই ছিল এবং এগুলো সংশ্লিষ্ট পরিবারগুলিতে উত্তরাধিকারী সূত্রে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত থাকবে। শুনছিলেন জিম করবেট রচিত দ্য
চম্পাবত ম্যান ইটার অবলম্বনে চম্পাবতের মানুষ খেকো। জিম করবেটের ভূমিকায় সৌপ্তিক দে, এডির ভূমিকায় স্বাগত বাসু, বরহেডের ভূমিকায় শ্রমণ চক্রবর্তী, গ্রামবাসীর ভূমিকায় সৈমি ব্যানার্জি, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইনে স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর কাহিনী নিয়ে ফিরে আসব খুবই শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।